বুবু, তোর দুটো পায়ে ধরি, আমার সংসারটা নষ্ট করিস না। তুই আমার বড় বোন হয়ে আমার সংসার ভাঙবি? রেনু রেগে বলল, তোর স্বামী যদি আমার রূপে ঘায়েল হয়ে বারবার আমার কাছে ছুটে আসে, তাহলে তোর উচিত আমার রাস্তা থেকে সরে যাওয়া। জাইফা কান্নাজড়িত কণ্ঠে বলে, তুই তো আমার আপন মায়ের পেটের বোন, কেমনে ছোট বোনের জামাইয়ের দিকে নজর দিলি বুবু? তোর বুকটা কেঁপে উঠল না? আমি কি ইচ্ছে করে গেছি নাকি? পাবেল নিজেই এসেছে। এত সুদর্শন বেটা মানুষ স্বইচ্ছায় আমার কাছে আসলে আমি কি ফিরাইয়া দিতে পারি? আর তাছাড়া আর কয়দিন আমি দেশে থাকবো? আমি গেলে তোর জামাইয়ের ভাগ তোর একার থাকবো। এখন একটু সহ্য কর। বড় বোনের জন্য আর নিজের স্বামীর সুখের জন্য এটুকু সহ্য করতে পারবি না? বুবু, এমন করিও না। তোমার দোহাই লাগে, আমার জন্য না হোক, আমার অনাগত সন্তানের জন্য হলে আমার স্বামীরে ভিক্ষা দাও। দেখ জাইফা, অনেক সহ্য করেছি, আর না। তোর জামাইকে তুই ধরে রাখতে পারিসনি, তাতে দোষ কি আমার? আমি কিন্তু আমারে জানতে বাধ্য হব বুবু। যা খুশি যারে খুশি জানা। এখন চোখের সামনে থেকে সর। নিজের একটু আয়নায় দেখি কেমন যৌবনের জোয়ার বইছে শরীরে। জাইফা কোনো কথা না বলে সোজা বাসায় চলে আসলো। পাবেলের সাথে জাইফার বিয়েটা প্রেমের বিয়ে। প্রেম করে পালিয়ে বিয়ে করছিল পাবেলকে। 1 বছর দুজনে পালিয়ে বেড়েছে। মাত্র 6 মাস হলো সবাই বিয়েটা মেনে নিয়েছে। পাবেল একটা কোম্পানিতে জব করে, 30,000-এর মতো বেতন। জাইফা কয়েকটা টিউশনি পড়ায়। দুজনে একটা সেপারেট বাসা নিয়েছে। সুখের কোনো কমতি ছিল না জাইফার সংসারে। জাইফা আর পাবেল এক থালায় ভাত খায়। জাইফার সুখের জন্য পাবেল জেনে সব করতে পারত, কিন্তু হঠাৎ ঝরে যেন উড়ে নিয়ে গেল। নিজের আপন বোন যে কাল হবে সেটা হয়তো জাইফার ধারণার বাইরে ছিল। জাইফার বাপের বাড়ির পাশে জাইফা বাসা ভাড়া নিয়ে থাকে। প্রথম প্রথম পাভেল আর রেনুর সম্পর্ক স্বাভাবিক মনে হলেও একদিন তার ভাবির কথায় টনক নড়ে জাইফার। বাসায় এসে সব কাজ করে রান্নাবান্না শেষ করে গোসল করে বাসায় তালা দিয়ে সোজা চলে যায় মায়ের বাসায়। রাহেলা বেগম সোফায় বসে পান চিবোচ্ছে। জাইফাকে দেখে বলে, কিরে এই ভর সন্ধ্যাবেলা কেন এসেছিস? কতবার বলছি আগে আসবি নয়তো পরে। জাইফা রাহেলা বেগমের সামনে এসে বসলো। ঠান্ডা মাথায় বলল, মা, রেনু আপার জন্য একটা ছেলে দেখছি। রেনুতে বিয়েতে রাজি হচ্ছে না। রাজি হলো তো সজীবও ছেলে হিসাবে ভালো। রাজি না হলে রাজি করাও। মেয়ে মানুষ, 26 বছর পার হতে চললো, আর কতদিন রাখবে বিয়ে না দিয়ে? কি করবো ক? আরিফের সাথে বিয়ে ভাঙার পর আর রাজি হয় না বিয়েতে। বিয়েটা ভাঙলো কেন? তারা এমন পরিবার থেকে মেয়ে নিবে না যে পরিবারের মেয়ে ভেঙে গেছে। তোর তো নিজের সুখের চিন্তা, আমাগো চিন্তা নেই? কত মানুষ কত কটু কথা শুনতে হয়েছে। যে মানুষের জীবনে আমাদের সাথে কথা বলার সাহস পেত না, তারাও কথা শোনাতে ছাড়েনি। আমি মানছি আমার ভুল হয়েছে, তাই বলে কি বুবুরে বাসায় বসিয়ে রাখবে? কিছু ভুল শত চেষ্টা করলেও সেই ভুলের দাগ থেকে যায়। ওই দাগ শত ঘষলেও আর উঠবে না। আর রেনু, রেনু তো চলে যাচ্ছে ইতালি। আর 6 মাস আর 1 বছর লাগবে। মা, বুবুরে বোঝাও, রাজি করাও মা, নয়তো আমার সংসার টিকবে না। রেনুর সাথে তোর সংসারের কি সম্পর্ক? মা, আমার মনে হয় বুবু আমার সংসার নজর দিচ্ছে, আমার স্বামীর দিকে কুদৃষ্টি দিচ্ছে। জাইফার কথা শেষ হওয়ার আগে রাহেলা বেগম ঠাটিয়ে একটা চট দিল জাইফার গালে। কড়া কণ্ঠে বললেন, আমার মেরে আমি চিনি না? তুই তোর বয়স হওয়ার আগে প্রেম করছিস, মান সম্মান ডুবিয়ে লজ্জা শরমের মাথা খেয়ে পালিয়ে গেছিস। সবাইকে নিজের মতো মনে করিস। আমার বড় মেয়ে, আমার অহংকার, ও যেতে হলে তোর স্বামীর কাছে যাবে কেন? দুনিয়ার ছেলের অভাব পড়েছে? রেনু দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। এবার বের হয়ে এসে বলল, মা, আমি এই মুখ কেমনে দেখাবো? নিজের ছোট বোন এত বড় জঘন্য অপবাদ দিচ্ছে। আমার তো বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তুই মরবি কেন? শোন রেনু, যে যেমন সে অন্যরে তেমন ভাবে। মা, তুমি জানো না জাইফা আমারে কত নোংরা নোংরা কথা বলে। আমি নাকি পাবেলের সাথে রাত কাটিয়েছি, আরও কত কত নোংরা কথা। সেসব আমার মুখ থেকে বের করতে লজ্জা লাগছে। রাহেলা বেগম রক্ত চোখ নিয়ে জাইফার দিকে তাকালো। জাইফা বলে, মা, বুবু যা বলছে তা আংশিক সত্য, তবে সত্য বুবু আর পাভেলের অবৈধ সম্পর্ক রয়েছে। রাহেলা বেগম জাইফার চুলের মুঠি ধরে বলে, লজ্জা করে না তোর নিজের বোনের নামে এত বড় অপবাদ দিতে? চরিত্রে খারাপ হলে পাভেলের হতে পারে, আমার রেনুর চরিত্র কোনো দাগ দেওয়ার সাহস হলো কি করে? ছাড়ো মা, আমার লাগছে। আমাকে মরলেই তো আর সত্য পাল্টে যাবে না। তোমার মেয়েকে বলো আমার স্বামীকে ছেড়ে দিতে। রায়লা বেগম জাইফার চুল ধরে বাইরে বের করে দিয়ে বলল, আজকের পর থেকে তোর মুখ দেখাবি না, আর তোর স্বামী যাতে এই বাড়ির চৌকাঠে না আসে, মনে রাখিস কথাটা। নিজের আপন মায়ের হাতে মায়ের খেয়ে ভেতর থেকে বিধ্বস্ত হয়ে পড়ল জাইফা। বাসায় এসে দরজা বন্ধ করে হাউমাউ করে কান্নাকাটি করলো। বিছানায় শুয়ে তাকিয়ে আছে সিলিং ফ্যানের দিকে। এই মুহূর্তে মনে হচ্ছে এটাই সুন্দর সমাধান। জীবনের সব রঙগুলো এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল। এখন বেঁচে থাকা দুর্বিষহ। বেঁচে থাকার ইচ্ছে নেই,
মরে যাওয়ার সাহসও নেই। এমন জীবিত লাশ হয়ে আমাদের আশেপাশে হয়তো অভাব নেই। হঠাৎ দরজায় কেউ নক করলো। হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখের জল মুছে নিয়ে দরজা খুলে দেখে পাভেল দাঁড়িয়েছে। ফর্সা শরীর, কালো শার্টটায় ঘামে ভিজে শরীরে লেপ্টে গেছে, কপালে ঘাম। জাইফা এক ধ্যানে তাকিয়ে আছে পাভেলের দিকে। পাভেলের হাতে থাকা বিরিয়ানির প্যাকেট টেবিলে রেখে জাইফার কপালে হাত দিয়ে বলল, কি গো, কি হলো তোমার? এভাবে দেখছো কেন 2 বছরের পুরনো জামাইকে? মনে হচ্ছে আমাকে নতুন দেখছো? তোমাকে নতুন লাগছে, একদম অপরিচিত মনে হচ্ছে। কেন এমন বলতে পারো? কি বলতে পারবো? তবে আমার মনে হচ্ছে বউটা আমার আদর চাচ্ছে। আপাতত বিরিয়ানি খাও, ফ্রেশ হয়ে আদর দিচ্ছি। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? পাভেল শার্টটা খুলে রেখে জাইফার গলায় জড়িয়ে ধরে বলল, না, পাশের বাসার ভাবিকে ভালোবাসি বলে শব্দ করে হেসে উঠল। নাক টেনে বলে, কি হয়েছে বলো তো? কই, অফিস থেকে আসছি আদর করবে, তা না করে উল্টোপাল্টা বকে যাচ্ছ। আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি খাবার রেডি করো। আজ অফিসে প্রচুর কাজের চাপ ছিল। পাভেল জাইফার কপালে চুমু খেয়ে তোয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। জাইফা ঠায় দাঁড়িয়ে রইল, বারবার চোখ যাচ্ছে বিরিয়ানির প্যাকেটে। বিয়ের পর থেকে মাঝে মাঝে পাভেল জাইফার পছন্দের খাবার নিয়ে আসে নিজের সামর্থ্য অনুযায়ী। জাইফা অবাক হচ্ছে, একটা মানুষের দুইটা রূপ, আসলে সত্য কোনটা? নিজের চোখে সে দেখেছে রেনু আর পাভেলকে একটা আবাসিক হোটেলে রুমে। সেখান থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছে মাসখানেক ধরে ওরা দুজন এখানে এসে 2 ঘন্টার জন্য। সেদিন হোটেল বয়কে টাকা দিয়ে এসেছিল ভিডিও রেকর্ড করার জন্য। পাভেল আর রেনুর রগরগে মুহূর্ত এখনও রয়েছে জাইফার হাইড অ্যাপে। অথচ কত সুন্দর স্নিগ্ধ অভিনয়। জাইফা নিজের মনকে শক্ত করে পাভেলের জন্য খাবার রেডি করলো। পাভেল ওয়াশরুম থেকে বের হয়ে খাবার খেতে এসলো। তুমি বসতো না, খাবে না? তোমার শরীর ঠিক আছে জাইফা? বিরিয়ানি দেখার পর এখনও স্থির আছো? হয়েছে কি তোমার? আজ মায়ের বাসা থেকে সুস্বাদু খাবার খেয়ে এসেছি। এতই সুস্বাদু খাবার খেয়ে এসেছি সেটা আর হজম হচ্ছে না। আমার ভাগেরটা কই? আমাকে রেখে একা কিভাবে খেলে? আর আমাকে দেখো, তোমার জন্য তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে আসলাম আর তুমি একা একা খেয়ে আসলে। নট ফেয়ার বউ। বেশি মজা ছিল তাই শেষ হয়ে গেছে। তুমি খাওয়া শুরু করো। আমি এক্ষুনি রেনু আপাকে কল করছি। একমাত্র দুলাভাইকে রেখে কিভাবে খেলো? বুবুকে কেন কল করবে? সে তোমার বড় নন, না ছোট শালী না যে হাসি তামাশা করবে? তোমার বোনকে কল করা যাবে না? তুমিও তো আমার পরিবারের মানুষদের সাথে কথা বলো। আমি কখনো এমন বিহেভিয়ার করেছি? রেগে যাচ্ছ কেন? আমি জাস্ট বললাম যে সম্পর্কে তোমার বড়, তার সাথে হাসি ঠাট্টা মানায় না তোমার। রেনু আপা আমাকে খুব ভালোবাসে, তাই আবদার করতে পারি। আর সে তো আর পর না, অন্তত আমি পর ভাবি না। পাভেলের কথা শেষ হওয়ার আগে জাইফার হাত থেকে গ্লাস নিচে পড়ে শব্দ তুলে ভেঙে টুকরো টুকরো হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে গেল মুহূর্তে। কি হয়েছে আজ তোমার? তুমি রুমে যেয়ে শুয়ে পড়ো, আমি কাজ পরিষ্কার করে খেয়ে আসি। তোমার কি শরীর খারাপ? ডাক্তার সিরিয়াল করব? হাত ফসকে পড়ে গেল। তুমি খাও, আমি পরিষ্কার করছি। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। না, তোমার আজ কিছু করতে হবে না, যাও তো রেস্ট নাও। বাকি সব গুছিয়ে রাখছি, আর কোনো কথা শুনবো না। আর হ্যাঁ, তুমি না বললে তোমাকে সারপ্রাইজ দিবে, তা কই তোমার সারপ্রাইজ? নিজেই সারপ্রাইজড হয়ে গেছি, জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ, তাই সব ভুলে যাচ্ছি। জাইফা নিজের মোবাইলে রেকর্ড চালু করে সুকৌশলে টেবিলে রেখে রুমে চলে গেল। পাভেল মনে মনে ভাবছে, হুট করে কি হলো? সব তো ঠিকই ছিল। আচ্ছা, আমার আর রেনুর ব্যাপারে কিছু জেনে যায়নি তো? এক্ষুনি একটা কল করে খোঁজ নিতে হচ্ছে। নিজের মোবাইল বের করে রেনুকে কল দিল। রেনু পাভেলের কথা শুনে বুঝতে পারলো জাইফা পাভেলের সাথে কোনো রিয়াক্ট করেনি বা কিছু বলেনি, তাই নিজেও কিছু বলল না, বরং হেসে বলল, ছাড়ো তো সব ওভার থিঙ্কিং। এখন একটু প্রেম করো, দুষ্টু মিষ্টি প্রেম করবা নাকি তোমার বউকে সময় দিবা? আমার কিন্তু বড্ড হিংসে হয় তুমি জাইফার কাছে গেলে। না শোনা, এখন আমি জাইফার কাছে যাব না, এখন তোমার সাথে প্রেম করব। এভাবে প্রায় 40 মিনিট দুজনে ফোন আলাপ চলল। নিজের হাতে সাজানো সংসারটা, নিজের হাতে গোছানো বিছানাটা আজ কেমন কাটার মতো বিচ্ছে। ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। কেন এমন হলো আমার সাথে? কেন কেন কেন? চোখ থেকে অঝোরধারায় অশ্রু পড়ছে। বালিশে মুখ গুজে কেঁদেই চলছে। যে মানুষটা কখনো তাকে ছাড়া কিছুই বুঝতো না, যাকে ভরসা করে সব ছেড়ে এসেছিল, সে কিভাবে পাল্টে গেল? আচ্ছা, নারী কি, পুরুষ কি এক নারীতে আসক্ত হতে পারে না? কিভাবে বদলে গেল মানুষটা? আমার ভালোবাসার যত্ন, আমার একটু একটু করে নিজেকে খুচরো করে গড়ে সংসার, সব কিছু সে কিভাবে ভুলে গেল? মাঝে মাঝে জীবন ভয়ঙ্কর এরকম সুন্দর হয়। এই যে এখন জাইফা ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে, কিন্তু সুযোগ নেই। বোবা কান্না কপাল বেয়ে বেরিয়ে পড়ছে, কষ্টে বুক ফেটে যাচ্ছে, অথচ মুখে ফুটে তা প্রকাশ করার অবস্থা নেই। কেউ নেই তাকে একটু সান্ত্বনার বাণী শোনাবে, কেউ নেই একটু বুঝবে তাকে। বিয়ের পর মেয়েদের জীবন একাকিত্ব ঘিরে ধরলেও সেই একাকিত্ব তাকে শেষ করে দেয়। মা, আমি বলেছিলাম কি, জাইফা তো ছোট, ও ভুল করেছে। আমরা কেন ভুল করব? তাছাড়া পাভেল জানলে
বা কোন মুখে এসব বলবো? আমার মনে হয় জাইফাও বলবে না, নিজেকে এতটা নিচুও করবে না। শত হোক তোমারই তো মেয়ে, ওকে ক্ষমা করে দাও। যে যা খুশি ভাবুক, ওর কত বড় সাহস তোর নামে এত বড় অপবাদ দেয়। পালিয়ে বিয়ে করেছে, মেনে নিয়েছি, এর জন্য চোখে সর্ষার ফুল দেখেছে, নিজের বড় বোনকে নিয়ে বাজে কথা বলতে মুখে আটকায় না। মা, তুমি যে কি যে বলো না, রাগ দেখি কি হবে, ও তো নিজেরে মানুষ, ভুল তো সবার দ্বারাই হয়। দেখো তোর নামে কত বাজে অপবাদ দিল, আর তুই কিনা ওর হয়ে সাপাই গেছিস। কিন্তু আমি ওরে ক্ষমা করতে পারবো না। মা, তুমি নানু হতে চলছো, এই মুহূর্তে ওর পাশে আমরা না থাকলে কে থাকবে? সত্যি কিন্তু কিভাবে পারলো তোর নামে অপবাদ দিতে? মা, ছোট মানুষ তো তাই বুঝে কম, ছাড়ো তো ওর কথা। পাবেল জাইফার পাশে শুয়ে জাইফাকে জড়িয়ে ধরলো। জাইফা হঠাৎ করে পাবেলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম আমাকে টাচ করবে না। কি হলো? আমি তোমাকে স্পর্শ না করলে কে করবে? তোমার কি পিরিয়ড শুরু হয়েছে? না, এখন পিরিয়ড হয়নি। মানে তুমি কি প্রেগনেন্ট? এই, আমরা কি বাবা মা হতে চলছি? চুপ কেন? বলো না জাইফা। জাইফা রাগ হচ্ছে, ইচ্ছে করছে পাবেলকে কুচি কুচি করে ফেলতে। নিজের রাগ সংযত রেখে বলল, দেখো আমার কেমন যেন লাগছে, এজন্য সহ্য হচ্ছে না তোমাকে। জাইফা, কিছু বলছো? আমাকে তোমার পছন্দ হচ্ছে না? আমার স্পর্শ থেকে পালাতে চাইছো? বলো না কি করছি আমি? আমার কোন কথায় কষ্ট পেয়েছো? জান, এমন করছো কেন? তোমাকে স্পর্শ না করে তো আমার ঘুম হবে না। তুমি তো আমার ঘুমের এক ওষুধ, আমার সারাদিনের ক্লান্তির একমাত্র প্রশান্তি। কেন দূরে ঠেলে দিচ্ছ আমাকে? যাইফা বেশ অবাক হচ্ছে, একটা মানুষের এমন দুই মুখ চরিত্র। কিছুক্ষণ আগে এই মানুষটা তার বোনের সাথে কত রকম টক মিষ্টি প্রেমের আলাপ করেছে, আর এখন তার সাথে কি নিখুঁত ভালোবাসার অভিনয় করছে। জাইফার ইচ্ছে করছে একদলা থুতু নিক্ষেপ করতে পাবেলের মুখে। ঘৃণা করছে জাইফার, ইচ্ছে করছে এক্ষুনি এই লোকটাকে মেরে ফেলতে, নয়তো নিজেকে শেষ করে দিতে। তুমি চুপ করে আছো কেন? কথা না বললে বুঝবো কি করে? দেখো আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তুমি তো বলতেই পারো তোমার সব ভালো লাগার একমাত্র কারণ আমি। আজ হঠাৎ এমন কি হলো যে আমি তোমার খারাপ লাগার কারণ হয়ে গেলাম? তুমি কি সত্যি কিছু করনি? সব কিছু এভাবে কিছু না করার নিখুঁত অভিনয় করছো কিভাবে? পাবেল একটু দমে গেল, নরম সুরে বলল, আমি আবার কি করলাম? তোমাকে ভালোবাসা আর অফিসের কাজ ছাড়া আমি তো আর কিছুই করি না। সত্যি তুমি আমার রাগ করার মতো কিছু করনি? জান, ভয় দেখাচ্ছ কেন? কি করছি বলে দাও। নিজেকে জিজ্ঞাসা করো, দেখো তোমার মন কি উত্তর দেয়। পাবেল নিজেকে আরো শক্ত করে, জান হেয়ালি করছো কেন? কোনো কিছু হলে সোজাসাপটা বলে দাও, নিজেদের সমস্যা নিজেরা মিলে ঠিক করে নিব। তুমি, আমি তো আর পর কেউ তো না। তুমি কি এখনো নিজের ভুল স্বীকার করো না? কি ভুল সেটা না জানলে স্বীকার করবো কিভাবে? তুমি আমার সাথে কোনো অন্যায় করোনি, জান করে থাকলেও এখন ঠিক মনে পড়ছে না। এত বড় ভুল করে বলছো এখন কিছু মনে পড়ছে না? এবার পাভেল একটু দমে গেল, মুখে স্পষ্ট ভয়। তুমি কি সবটা জেনে গেছো? বিশ্বাস করে জাইফা, আমার কোনো দোষ নেই। আকুতি ভরা কণ্ঠে কথাগুলো বলছে পাভেল। জাইফা উচ্চস্বরে হেসে বলল, তা কেমন শব্দ করলাম মিস্টার? মানে তুমি এতক্ষণ মজা করছিলে তো? তুমি কি ভেবেছিলে? তো এবার বলো তো, কি দোষ তোমার নেই? পাবেল খানিকক্ষণ চুপ থাকার পর বলে, আসলে আমাকে অফিস থেকে কক্সবাজারে যেতে হবে। বিশ্বাস করো, আমি বলছি আমি বউকে ছাড়া যাব না, কিন্তু অফিস থেকে একজনের বেশি অ্যালাউ করবে না। তারপর বললাম, তাহলে আমি নিজের খরচ বহন করব। স্যার বলল, তুমি সেখানে কাজে যাচ্ছ, হানিমুন করতে না। হানিমুন করার ইচ্ছে থাকলে ছুটিতে যেও, আরেক ব্যাপার না। তা কবে যাচ্ছ? পরশু। ফিরবে কবে? 3 দিন পর। কিন্তু পরশু তো বৃহস্পতিবার, তারপর শুক্রবার, শনি অফ ডে। অফ ডেতে অফিসের কিসের কাজ? মিটিং হচ্ছে শনিবার আর রোববার। তুমি কি কোনোভাবে আমাকে সন্দেহ করছো? যাক, এত বছর পর শেষে কিনা এই দিন দেখতে হলো। এত বছর পর, মাত্র 4 বছর মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দিলেও তো তাকে চেনা যায় না। আর এই 4 বছর কতটুকু বা চিনেছি তোমাকে? ভালোবাসার মানুষকে এক মুহূর্তে চেনা যায়, বোঝা যায়। ভালোবাসার মানুষকে বুঝতে বছরের পর বছর লাগে না। ভালোবাসা তো শুধুমাত্র একটা শব্দ, তবে সেই শব্দের গভীরতা সবাই উপলব্ধি করতে পারে না। ভালোবাসি বলার যতটা সহজ, ভালোবাসা ততটা সহজ নয়। মুখ ও মুখোশ চেনা বড় দায়। তুমি এত জটিল কথা বলছো কেন? পৃথিবীর সব থেকে সহজ কথা তোমার কাছে জটিল মনে হচ্ছে কেন? জান, ঘুম ধরেছে, রাখো তো হেয়ালি কথা, চলো ঘুমাই। প্লিজ আমাকে টাচ করবে না। বলতে চেয়েও থেমে গেল। রেনু সারা রাত ঠিকমতো ঘুমায়নি। বারবার ইচ্ছে হচ্ছিল ছুটে জাইফাদের বাসায় চলে যেতে। মনে হচ্ছে এই বুঝি পাবেল তাকে বলবে, আমি যা ভুল করেছি আমাদের সংসার করতে দাও, তুমি তোমার মতো থাকো। প্রথম দিকে পাবেল নিজেকে অনেক আগলে রেখেছিল রেনুর থেকে, কিন্তু শেষ পর্যন্ত রেনু নিজের কাছে সফল হয়। তারপরে পাবেল কয়েকবার বলেছে, আমি কখনো জাইফাকে ছাড়াতে পারবো না, ওকে আমার সময় লাগবে, তারপর বাকি সব। সকালে আলো ফুটে উঠতে রেনু লাল একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষকে পাইনি, তাহলে তোকে আমি সুখে থাকতে দেই কি করে? তুই আমার সুখ কেড়ে নিয়ে নিজে সুখী হয়েছিস, এবার তোর সুখ কেড়ে নিয়ে আমি সুখী হব। স্বার্থপর না হলে জীবনে সুখী হওয়া যায় না, সেটা তুই আমাকে শিখেছিস রেনু। রাহেলা বেগমের রুমের দরজায়
কড়া নাড়ে দিল। রাহেলা বেগম তখন আজিফা পড়তে ব্যস্ত। ফজরের নামাজের পর আজিফা পড়া তার নিত্যদিনের অভ্যাস। কিরে, সকালে এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? মা, আমার এখন জাইফার বাসায় যাব। কাল যা হলো তাতে ওর মন ভীষণ খারাপ, আর এই অবস্থায় মন খারাপ মানায় না। চলো জাইফাকে সারপ্রাইজ দিই। না, এত সকালে যাওয়া যাবে না। আর তাছাড়া পাবেল এখন বাসায়, জামাইয়ের সামনে নিজের ঝগড়াঝাটি মান অভিমান প্রকাশ কেন করব? তুই যা, বরং নাস্তা বানা। নাস্তা করে 10টার পর যাব। ততক্ষণে পাবেল চলে যাবে অফিসে। মা চলো এখনই যাব। জাইফার সাথে সাথে পাবেলকেও সারপ্রাইজ দেবো। ও তো জানেই না যে সে বাবা হতে চলেছে। পাবেলকে জানাবে জাইফা নিজে, কারণ সুখবরটা ওর মুখ থেকে শুনলে দুজনের মধ্যে ভালোবাসার গভীরতা বাড়বে। সন্তান পৃথিবীতে আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভিত আরও মজবুত হয়। মা, আমরা এক্ষুনি যাব। না, এখন যাব না। যা, তুই নাস্তা বানা। রেনু নিজের রুমে দরজা বন্ধ করে শাড়িটা খুলে ছুঁড়ে মারল। নিজের চুল দুহাত মুঠ করে ধরে ফেলল। তোর সন্তান আমি এই পৃথিবীতে আসতে দেব না, কিছুতেই না। পাবেলকে আমি তোর হয়ে থাকতে দেব না। এই শরীর মন এখন শুধু পাবেলের, আর ওর দেহে আমি ছাড়া আর কারো স্পর্শ থাকতে পারে না। আমি কি করে তোর থেকে ওকে কেড়ে নেই তুই দেখ। পাবেল শাওয়ার নিয়ে বের হয়ে দেখে জাইফা টেবিলে নাস্তা সাজাচ্ছে। জাইফার চুলগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে আছে। পাবেল পেছন থেকে জাইফাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার কাছে মাধবীলতা। তোমাকে যত দেখি নতুন করে প্রেমে পড়ি। ছাড়ো, আমার কেমন ইরিটেটিং লাগছে। একবার ডাক্তারের কাছে যেতে হবে। কেন এমন হচ্ছে জানতে হবে। আচ্ছা তুমি রেডি হয়ে থাকো তো, আজ তাড়াতাড়ি বের হবো অফিস থেকে। তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আচ্ছা ডাক্তার কি বলবে? আমার এইটা বইল না, আমার হাজবেন্ড স্পর্শ বিরক্ত লাগে। এই রোগের ওষুধ কি? ডাক্তারকে এটা বলবে। পাভেলের এই কথা শুনে মনে মনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ডাক্তারকে বলবো আমার অতি পরিচিত মানুষটার স্পর্শে এত অপরিচিত লাগে কেন? এই রোগের ওষুধ দেন। মজা করছো জান? বাস্তবতা যখন হাস্যকর তখন পৃথিবীর সত্যি জোকস মনে হয়। তোমার সাথে কথা বলে পারা যাবে না। কি কি যে জটিল জটিল কথা বলে আজকাল। আচ্ছা ঘুমাবো। তুমি জটিল কথা হিসাব কষো। এই সকালে তুমি ঘুমাবে? তুমি তো সকালে ঘুমাও না। মাঝে মাঝে প্রকৃতির নিয়মের অভ্যাসে পরিবর্তন হয়। যেখানে সম্পর্ক আর ভালোবাসার পরিবর্তন হয়ে যায়, সেখানে অভ্যাসের পরিবর্তন। তেমন আর কি। সেই রাত থেকে তোমার হেয়ালি কত সহ্য করছি। মানুষের ধৈর্যের একটা লিমিট থেকে যায় বা। তুমি যদি আমার সাথে রাগ, অভিমান বা আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকো, তাহলে সরাসরি আমাকে বলো। বারবার এমন ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলছো কেন? অফিসে সারাদিন কত কাজের প্রেশার, আর বাসায় এসে যদি শান্তি না পাই তাহলে বিয়ে কেন করেছিলাম, আর কেনই বা ভালোবাসেছিলাম বলতে পারো? জাইফা পাবেলের গলা জড়িয়ে বলল, আহ বাবা, এতটুকু তো রেগে যেতে হয়? তোমার সাথে মজা করবো না তো কার সাথে মজা করবো? এই কান ধরছে আর হবে না। পাবেল জাইফার কপালে চুমু খেয়ে ঘুমানোর আগে দরজা ভালো করে বন্ধ করে নাস্তা করে তারপর ঘুমাবে। আমার এত সুন্দরী বউ একা রেখে যাই, টেনশন হয়তো। আচ্ছা বাবা, টেনশন হবে না। আমি তোমার কথা মতো ভালো করে দরজা নক করে তবেই ঘুমাবো। রাস্তায় বের হয়ে পাবেল রেনুকে কল করলো। পরপর 4টা কল করার পর ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। পাবেল বেশ অবাক হলো। ভাবে হুট করে কি হলো। হঠাৎ পাবেলের মেসেজে টোন বেজে উঠলো। ইনবক্সে যেয়ে দেখে রেনুর টেক্সট, তুমি কি এভাবে আমাকে ভালোবাসি বলে শুধু উপভোগ করবে, বিয়ে করবে না? ভোগের বস্তু তো ভোগের করার পরেই মূল্যহীন হয়ে যায়। তোমার কাছে কয়েকদিন পর আমার কোনো মূল্য থাকবে না। কেন করছো আমার সাথে এমন? যদি শরীর ছুঁয়ে অধিকার না দিতে পারবে, তাহলে কেন শরীরে কলঙ্ক লেপে দিলে? আমি অধিকার চাই, এই শরীর নয়। শুধু সমাজের সামনে তোমার আর আমার সম্পর্কে নাম চাই। পাবেল কপাল দিয়ে হাত ঘাম মুছে আবার কল দিল রেনুকে। এবার রিসিভ হলো। পাবেল শান্ত আর আদুরে স্বরে বলল, এই, আমাকে তুমি বিশ্বাস করো না? অবিশ্বাসী মানুষকে বিশ্বাসী করা যায়? যে চোখের সামনে আরেকজনকে ধোকা দিচ্ছে, সে আমাকে ধোকা দিবে না, তার কি গ্যারান্টি আছে? তুমি আমাকে এই কথা বলতে পারলা? শুধু তোমাকে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছি। তোমার জন্য দুনিয়াতে বদনাম তোয়াক্কা না করে তোমাকে নিয়ে স্বপ্ন বুনেছি। আর শেষে কিনা তুমি আমাকে অবিশ্বাস করছো। আমি কি করব বলো? বারবার মনে হয় তুমি আমাকে দূরে ঠেলে দিবে। তুমি আমাকে ছেড়ে জাইফাকে বেছে নিবে। দূর পাগলি, কি যে বলো না। আমি তোমার হয়ে গেছি, শুধু এই সামাজিক নিয়মে আটকে গেছি। তোমার প্রতি, তোমার শরীরের প্রতি আমার নেশা ধরে গেছে। আর এ নেশা এ জন্মে কাটবে না। বিয়ে করার জন্য আগে তো আমাদের পথের কাঁটা সরাতে হবে। জাইফা থাকতে তোমাকে বিয়েতে বৈধতা, ধর্ম বা এবং সমাজ কোনোটাই পাবে না। তাহলে মেরে ফেলো ওকে। কিরে, তুই কাকে মেরে ফেলার কথা বলছিস? রাহেলা বেগমের কথা শুনে রেনু চমকে গেল, থমকে গেল কথা। কিরে বল, কাকে মেরে ফেলার কথা বলছিস? মা, আমি আরিফার সাথে কথা বলছিলাম। ওদের বাসায় অনেক ইঁদুর, তাই বিষ দিয়ে মেরে ফেলার কথা বলছিলাম। আরিফা শোন, আমি ফ্রি হয়ে তোকে কল দিব। আর আজ কি শপিংয়ে যাবি? যদি যাস আমাকে টাইম জানিয়ে দিস, বলেই কল কেটে দিল। তারপর রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে, মা, তুমি কি আমাকে জাইফার মতো সন্দেহ করছো? তোমারও কি মনে হয় আমি নিজের চরিত্র বিকিয়ে দিয়েছি, তাও নিজের ছোট বোনের জামাইয়ের কাছে? সত্যি বলতে এক মুহূর্তের জন্য সেটাই মনে করছিলাম, কারণ জাইফা শতক আমারই গর্বের সন্তান। আমি ওকে কিছুটা হলেও চিনি।
ওর মতো মেয়ে হুট করে তার বোনের নামে এত বড় অপবাদ দেবে না, কিছুটা আঁচ না করেই সেই বিষয়টা ভাবছি। আমার কি মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত ছিল? তুমি কি বলতে চাইছো মা? আমি পাভেলের সাথে অবৈধ সম্পর্কে আছি? এই দিন দেখার জন্য বেঁচে আছি? আমি এই মুহূর্তে আমার জীবন শেষ করে দিব। বলে উঠে দাঁড়ালো, নিজের গায়ে জড়ানো ওড়না খুলে ফ্যানের সাথে বাঁধা শুরু করলো। রাহেলা বেগম রেনুর হাত ধরে ঠাস করে চট বসিয়ে দিল রেনুর গালে। ঝাঁঝালো কণ্ঠে বললাম, বুঝলাম তোর সাথে পাভেলের কোনো সম্পর্ক নেই। নেই যখন সেই কথায় এত রিয়াক্ট করছিস কেন? দেখ রেনু, আমার বয়স কিন্তু এমনি এমনি বাড়েনি। আমার মনে হচ্ছে ভুলটা আমারই। আমার হয়তো এবার তোর বিয়ে নিয়ে ভাবা উচিত। এক মেয়ের জন্য আর এক মেয়ের সংসার আমি নষ্ট করব না। তুই বিয়ে করছিস সেটাই ফাইনাল। মা, আমাকে ক্ষমা করে দাও। রাহেলা বেগমের পা ধরে ক্ষমা চাচ্ছে। আমি তো আমার স্বপ্ন পূরণের খুব কাছে চলে যাব। আমি তবুও এত বড় অপবাদ আমাকে দিও না। পা ছাড় রেনু। তুই যেখানে যাস বিয়ে করে তারপর যেতে হবে। এটাই আমার ডিসিশন। তোর কোনো কথাই আমি শুনবো না। বলে পা ছাড়িয়ে চলে গেল রাহেলা বেগম। রেনু নিজের চোখের জল মুছে বলল, আমার ভালোবাসা আমি ছাড়বো না জাইফা। তোর শেষ হওয়া সময় চলে এসেছে। তোকে আমি বাঁচতে দেবো না। পাভেল কাজে মনোযোগ দিতে পারছে না। কাকে ছাড়বে কাকে ধরবে সেই ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। রেনুকে বিয়ে করলে তার বেনিফিট অনেক। জাইফাকে তো ছাড়তে হবে। বেশ কিছুক্ষণ ভেবে তারপর মোবাইল বের করে করলো জাইফাকে। জাইফা কল রিসিভ করলো। আমি একটু ব্যস্ত, পরে কথা বলবো। পাভেল বেশ অবাক হলো। জাইফার এই কয়েকদিনে পরিবর্তন তাকে ভাবাচ্ছে। এবার কল করলো রেনুকে। কল রিসিভ করে বলে, তুমি বের হও, আমি আসছি। এবার আমাদের প্ল্যান করতে হবে পথের কাঁটা সরানোর জন্য। আচ্ছা আসো, আমি 3টায় বেরোচ্ছি। রাহেলা বেগম বোরখা পরে রেনুর কাছে এসে বলল, তুই দুপুরে রান্না বসা, আমার একটু কাজ আছে। কি কাজ মা? কোথায় যাব তুমি? এখন আমি কি করব না করব, কোথায় যাব সে কৈফিয়ত তোমাকে দিতে হবে? না, এমনি জিজ্ঞাসা করলাম। আমি একটু বেরোতাম। রান্না করে যাও। বলে রেনু রাহেলা বেগম বের হয়ে গেল। জাইফা চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে বসে আছে। তার জীবন যেন থমকে গেছে। মানুষ সব হারিয়ে ফেলার পর ভয়ঙ্কর হয়ে ওঠে। জাইফা যেন এখন হিংস্র বাঘিনী, যার থাবায় মুহূর্তে ধ্বংস হয়ে যাবে সব। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় তার গভীর ভাবনার ব্যাঘাত ঘটল। বিরক্ত ভুরু কুচকে দরজা খুলে বলে, তা আমার দরজায় আপনার আগমন কি মনে করে? আপনি এখানে কেন এসেছেন? মেয়ের বাসায় মা আসতে পারে না? কেন পারবে না? তবে আমার মতো মেয়ের বাসায় মা আসে না। মায়ের উপর রাগ করছিস? চল বসে কথা বলি। সোফায় বসে রাহেলা বেগম বেশ খানিকটা সময় জাইফার দিকে তাকিয়ে বলে, তুই কি এতক্ষণ কান্না করছিলি? না কাঁদবো কোন দুঃখে? এখনও রেগে থাকবি? ছোটবেলায় তোর কত ভুল ক্ষমা করেছি, তুই কি এই ভুলটা ক্ষমা করতে পারবি না? আমি কি করব? কাকে বিশ্বাস করব? যে মেয়ে আমাদের মুখে চুল কাঁদে দিয়ে চলে গেছে, নাকি যে এত বছর ধরে আমাদের সম্মান রক্ষা করেছে তাকে? অবশ্যই তাকে বিশ্বাস করব, যে তোমার বিশ্বাসের যোগ্য। মনে করো না জাইফা নামের কোনো মেয়ে তোমার নেই, সে ছিল মৃত। আচ্ছা আমাকে একটা কথা বল, কিসের ভিত্তিতে নিজের স্বামী আর বোনের নামে এত বাজে অপবাদ দিচ্ছিস তুই? তোর কাছে কি কোনো প্রুফ আছে? মা, একটা পুরুষকে সবচেয়ে ভালো চেনে তার স্ত্রী। তার স্ত্রী চরিত্র কেমন আর সে কি করতে পারে। আমি তো এত বড় একটা কথা কোনো কিছু না ভেবে এমনিতে বলে ফেলেছি। তাহলে এমন চরিত্রের পুরুষের হাত কেন ধরলি, যাকে ভরসা করা যায় না? বিয়ের আগে সে ছিল আমার স্বপ্ন পুরুষ। তাকে পাওয়ার পর তার ভালোবাসা দেখে মনে হয়েছিল আমি সঠিক কাজ করছি। জীবনে সব হারালো তার মতো একজন মানুষকে হারানো চরম বোকামি হতো। কিন্তু আমি কি বুঝতে পেরেছিলাম আমার নিজের বোন তাকে রূপের জালে আটকিয়ে নষ্ট চরিত্র বের করে আনবে? মা, মনে আছে নানু বলেছিল, পৃথিবীতে হাতে গোনা কয়েকজন পুরুষ ছাড়া বেশিরভাগ পুরুষে নারীর ছলনার কাছে নিজেকে ধরে রাখতে পারে না। পুরুষরা এমনি নারীর লোভী হয়। তার উপর যদি নারী তাদের প্রশ্রয় দেয়, তাহলে তাদের চরিত্র বলতে কিছু থাকে না। খুব কম পুরুষে আছে পরনারীর থেকে নিজের চরিত্র বাঁচিয়ে রাখতে জানে। কিন্তু রেনুকে তোর এত নিচু চরিত্র মনে হয়? আর হতেই পারে পাভেলের সম্পর্কে অন্য কোনো মেয়ের সাথে। রেনু, কেন টানছিস সেই যোগসূত্র বল। জাইফা কিছু বলবে তার আগেই কলিং বেল লাগাতার বাজতে লাগলো। মনে হলো কলিং বেল না, দরজা ভেঙে ভেতরে ঢোকার তাড়া কারো। জাইফা উঠে দরজা খুলে দেখে পাভেল দাঁড়িয়ে আছে, হাতে ফুল, আইসক্রিম আর ফুচকা। সাথে সাথে জাইফাকে জড়িয়ে ধরে বলে, আমাকে আগে কেন সুসংবাদটা দেওনি? কোলে তুলে নিল জাইফাকে। জাইফা বলল, কি করছো? মা বসে আছে সোফায়। পাভেল মনে মনে বলল, জানি তো, এর জন্যই তো সব কাজ ফেলে এত তাড়াতাড়ি চলে আসলাম, নয়তো কাজ ছেড়ে আসতাম নাকি? কি হলো, কি ভাবছো? নামো। আসসালামু আলাইকুম আম্মু, কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আজ কিন্তু দুপুরে আমরা একসাথে খাবো না। জাইফা অসুস্থ, ওকে কষ্ট দেবো কেন? ওর কেন কষ্ট হবে? আমি ড্রেস চেঞ্জ করে আসছি। আজকে আমরা বাইরে খাবো। আজ প্রথম খবরটা শুনলাম, তাই আজ একটু সবাই মিলে আনন্দ করে। আচ্ছা সেসব না হয় বুঝলাম, কিন্তু তুমি অফিস ছেড়ে কেন এসেছো? তোমার সুখবরটা শুনে আর দেরি করতে পারলাম না, তাই ছুটে আসলাম। তোমাকে কে জানালো? কে জানাবে? আমি আজ হঠাৎ ক্যালেন্ডার দেখে যা বোঝার বুঝলাম। আর কয়েকদিন ধরে তোমার মুড সুইং হিসাব করে মিলিয়ে দেখি 2-3 দিন
হওয়ার সময় এসেছে। রেডি হও, চলো আজ রেস্টুরেন্টে খেতে যাবো, তারপর বিকেলে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। রাহেলা বেগম কিছু একটা বোঝার চেষ্টা করছিল, কিন্তু বারবার মনে হচ্ছে এত ভালো ছেলেটার সাথে পরকীয়া ঠিক যায় না। পরকীয়া করলে বউকে এত ভালোবাসতো না। পাবেল রুমে ঢুকতে রাহেলা বেগম মেয়ের হাত ধরে নিম্নস্বরে বলল, নিজের এত সুখের সংসার কেন নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস? জামাই তোকে অসম্ভব ভালোবাসে। তোর যদি রেনুকে নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমি রেনুকে বলে দিব জামাইয়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে না। এত ভালো একটা মানুষের চরিত্র নিয়ে কথা বলা পাপ। মা, পহেলিকা বোঝো? তুমি দেখেছো এক, কিন্তু তার ভেতরে লুকিয়েছে অন্য এক নোংরা গল্প। আমি এতটা অবুঝ না যে নিজের সুখের সংসার নিজে নষ্ট করব। মাঝে মাঝে নিজেদের নোংরামি রাখতে মানুষ এক্সট্রা ভালো মানুষই দেখায়, কিন্তু আমার তো মনে হচ্ছে না এমন কিছু। আর তুই প্রমাণ দেখা, তাহলে আমি বিশ্বাস করব। আর কিছু বলার আগে পাভেল এসে বলল, আম্মা কি বিশ্বাস করার কথা বলছেন? জাইফে মিথ্যে হাসির রেখা টেনে বলল, মা সত্যিটা মিথ্যের আড়াল থেকে ঠিক বুঝতে পারছে না, সেটাই চেষ্টা করছে বোঝার আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা। তুমি আবার হেয়ালি কথাবার্তা বলা শুরু করছো। যাও রেডি হয়ে আসো, আমি আর কনফিউজড হতে চাই না। রাহেলা বেগম বাসা থেকে বের হয়ে রেনু কল করে পাভেলকে, তারপর সবটা বলে। তার প্ল্যান করে রেনু বর্তমানে গাজর কাটছে আর মনে মনে কল্পনা করছে সেজন্য জাইফাকে এভাবে টুকরো টুকরো করে কাটছে। গাজরের টুকরোগুলোর দিকে তাকিয়ে হিংস্র হাসি দিল রেনু। তার একটা পিক তুলে পাভেলকে সেন্ড করে বলল, করে দেহকে এভাবে খণ্ড খণ্ড করব। আমাকে পেয়ে বসেছে রক্তের নেশা, যেভাবে হোক সেটা পূরণ করতে হবে। তিনজনে খেতে বসেছি, হঠাৎ করে পাভেলের মোবাইলে মেসেজের নোটিফিকেশন বেজে উঠল। মোবাইলে মেসেজ অপশনে যে পাভেল রেনুর মেসেজ দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হলো। জাইফা বলে, কি হলো? তোমাকে কি কেউ হত্যার হুমকি দিচ্ছে এভাবে ঘামছো? পাভেল রুমাল দিয়ে নিজের ঘাম মুছে নিল। কী সব কথা বলো আজকাল? মেসেজ তো অফিস থেকে এসেছে, আজ রোদের তাপ দেখছো, এর জন্য ঘামছি। তা মা, আমি তো এসির নিচেও বসে ঘামছি না, তুমি কেন ঘামছো? হুট করে পাভেল রেগে গেল, কড়া কণ্ঠে বলল, কালকে থেকে সহ্য করছি, আর সম্ভব না তোমার এমন ব্যবহার ঠিক করে। এক মুহূর্তের জন্য রাহেলা বেগমের কথা যেন ভুলেই গেছিল। রাহেলা বেগমের দিকে নজর যেতে বলে, আম্মা আপনি বলুন, কেন এমন হেয়ালি কথাবার্তা বলে? সব সময় কি মেজাজ ঠিক রাখা যায়? আচ্ছা বাবা, ছাড়ো ওর কথা, তুমি খাও। পাভেল গলা দিয়ে খুব কষ্টে খাবার নামছে। এত বড় একটা প্ল্যান কার্যকর কিভাবে করবে? লাশ কোথায় লুকাবে, কিভাবে খুন করবে, নিজেরা বেঁচে যাবে, এসব ভাবছে ঘুরছে। যাইবা খাওয়া শেষ করে বলে, আজ আমি মায়ের বাসায় যাব, সেখানেই থাকবো। তুমি রাতের জন্য খাবার প্যাক করে নাও। তুমি যাবে? আমি যাব না। না, যাবে না। আজ আমি মায়ের সাথে ঘুমাবো, গল্প করবো, আর তুমি তোমার ব্যাচেলার বন্ধুদের এনে রাতে পার্টি করো, ফাঁকা বাসায় এনজয় করো। না, আমি তোমার সাথে থাকবো। এখন আমার এনজয় বলো আর আনন্দ বলো সব তুমি আর আমার অনাগত সন্তান। সারা জীবনে তো পড়ে আছে আমাদের সাথে কাটানোর, একটা দিন একা থাকো। জাইফা অনেক জোরাজুরিতে শেষে পাভেল রাজি হয়ে যায়। জাইফা আর রাহেলা বেগম রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা নেয়। তারপর একটু পর রেনুকে কল করে পাভেল, কি হলো? তোমার বউকে লুকিয়ে আমাকে ফোন করার ফুরসত পেলে কিভাবে? জাইফা তোমার মায়ের সাথে তোমাদের বাসায় যাচ্ছে, আর সেখানে থাকবে। বোকা নাকি তুমি? তাহলে কিভাবে কি করব? আর তাহলে ওর কাছে যদি আমাদের কোনো প্রমাণ থেকে থাকে তাহলে মা আমাকে আস্ত রাখবে না। জাইফাকে মারার আগে আমাদের মরতে হবে মায়ের হাতে। তোমাকে অফিস থেকে কল করে কেন পাঠালাম? যাতে ওরা একাকী সময় কাটাতে না পারে। কিন্তু এত জেদ করছিল, আমি না করতে পারলাম না। ওর সামান্য জেদের কাছে হেরে যাও, তাকে খুন করতে পারবে তো? তখন যদি গলে যাও সারা জীবন জেলে বসতে হবে। জাইফা সোফায় বসে নাস্তা করছে। রাহেলা বেগম এক গ্লাস দুধ জাইফার দিকে বাড়িয়ে দিয়ে বলে, তুই আরও কয়েকদিন আমার কাছে থাক, এখন তোর নিজের যত্ন নিতে হবে। জামাইয়ের সাথে আমি কথা বলে নেব। ওর ফোন গত রাত থেকে বন্ধ, যতবার কল ঢুকছে না। আচ্ছা, যখন কল ঢুকবে আমাকে দিস। আচ্ছা মা, রেনু আপাকে দেখছি না, সে কই? কাল রাতে রেনু বাড়ি ফিরে নেই, ঋতুর বাসায় থেকেছে, এখন এসে পড়বে। জাইফা বলল, আমাকে একটু হালুয়া করে দাও তো মা, তোমার হাতে হালুয়া খেতে ইচ্ছে করছে। তুই বস, আমি করে নিয়ে আসছি। এর মধ্যে রেনু বাসায় ঢুকলো। ঢুকেই দেখে জাইফা পায়ের উপর পা তুলে খাচ্ছে। রেনু বেশ অবাক হলো। রেনুকে আরও অবাক করে দিয়ে জাইফা বলে, রেনু বস, নাস্তা করছিস? না করলে আয় একসাথে করি। তোর কি হয়েছে জাইফা? এত বড় অপবাদ দিয়ে এখন আবার ভালোবাসা দেখাচ্ছিস? নিজের ভুল বুঝতে পেরেছি, কিন্তু রাতে তোমার ফোন বন্ধ ছিল, এতবার কল দিলাম ঢুকলো না, আর ওদিকে পাবেলের ফোনও বন্ধ। হ্যাঁ তো, বলেই থেমে গেল। কি বলতে যাও যেন থেমে গেল রেনু। বললাম তো, ঋতুর বাসায় আড্ডা দিচ্ছিলাম তাই বন্ধ করে রেখেছি, বলে রেনু নিজের রুমে চলে গেল। দরজাটা ঠাস করে বন্ধ করে কল করতে লাগলো পাভেলকে। মনে মনে বলতে লাগলো, আমি আর সহ্য করতে পারছি না জাইফাকে, ওকে মারতেই হবে, আমার হাতে মরতেই হবে। পাভেলের ফোন সুইচ অফ আসছে। বিরক্ত হয়ে পাভেলের এক কলিগকে কল করলো। রিসিভ হতে সালাম দিয়ে বলে, ভাইয়া আমি পাভেলের ওয়াইফ থেকে ওর খোঁজ পাচ্ছি না। ফোন সুইচ অফ। আপনি কিছু জানেন? না, কাল বের হওয়ার সময় বলল আপনাকে ডাক্তার দেখাবে আর আপনার সামনে লাঞ্চ করবে, এরপর আর যায়নি। কেন বাসায় যায়নি আমি সঠিক জানি না ভাইয়া, ডাক্তার দেখিয়ে আমি মায়ের বাসায় চলে এসেছিলাম। আচ্ছা,
আমি দেখছি কেউ জানে নাকি, খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। রেনু বেডের উপর বসে রাগে ফুঁসছে। ঠিক সে সময় জাইফা এসে বলে, আসবো বুবু, আয়। আবার অনুমতি লাগে? জাইফা বেডের এক সাইডে বসে, তোমার এখন কোনো কাজ? না, রাতে ঘুমাইনি, এখন ঘুমাবো। তাহলে আসো, ঘুমের আগে তোমার সাথে একটা অ্যাডাল্ট মুভি দেখি। কখনো এসব দেখোনি তো, তাই তোমাকে সঙ্গী করতে চাই। তোর জামাইকে নিয়ে দেখ, বড় বোনকে নিয়ে কেউ এসব দেখে? আসো না একটু দেখি। তুমি আমি দুজনে তো প্রাপ্তবয়স্ক, তাই একসাথে দেখলে সমস্যা কি? কি আজে বাজে বকছিস? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। আসো না দেখি, প্লিজ প্লিজ। তুই বস, আমি চেঞ্জ করে আসি। বিরক্ত নিয়ে চেঞ্জ করতে গেল রেনু। মনে মনে শত গালি দিচ্ছে জাইফাকে। রেনু বের হতে জাইফা বলে, বাহ, এই তো কালার তোমাকে দারুণ মানিয়েছে, আকর্ষণ লাগছে তোমাকে। ছেলে হলে আমি ফিদা হয়ে যেতাম। কী সব বলছিস তুই? আমাকে কি প্রথম দেখলি? কিন্তু দিন দিন আকর্ষণীয় হচ্ছে তো, এর রহস্য কি? তোকে আজ কোনো ভূতে ধরছে সেটা বল। ছাড়ো সব কথা, মুভি দেখো। দাঁড়াও, তোমার রুমের টিভি আমার ফোনে কানেক্ট করি। তুই ওসব ছবি নামিয়েছিস? হ্যাঁ, কখনো ভাবিনি এসব দেখতে হবে, কিন্তু হুট করে ইচ্ছে হলো। দাঁড়া, দরজা লাগিয়ে দিয়ে আসি। জাইফা বলল, দরজা লাগাতে হবে না, চাপিয়ে দিয়েছি আমি। আর মা তো রান্নাঘরে, এখন আসবে না, কোনো প্যারা নেই। রেনু বসতেই রেনুর ফোন বেজে উঠল। রেনু দ্রুত রিসিভ করে বলে, কোনো খবর আছে? না ভাবি, গতকাল রাত থেকে কারোর সাথে যোগাযোগ হয়নি। রেনু খট করে ফোনটা কেটে দিল। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। জাইফার দিকে তাকালো, মনে মনে ভাবছে, জাইফা কি জানে পাবেল কোথায়? নয়তো ওর মধ্যে কোনো টেনশনের ছাপ নেই কেন? ও এত রিল্যাক্স কেন? এভাবে তাকিয়ে কি দেখছে? সামনে তাকিয়ে মুভি দেখো, কিন্তু মুভি দেখার পর কাকে ধরবে? হোয়াট, কাকে ধরবে মানে? এসব আজে বাজে কথা কেন বলছিস? আর কথা বলার আগে নিজের কণ্ঠ কানে ভেসে উঠল। দ্রুত সামনে তাকালো। টিভিতে তার আর পাভেলের একান্ত মুহূর্তের ফুটেজ। এসব ভিডিও হলো কি করে? রেনু কপাল ঘামে জমছে। জাইফা বলে, তুই কিন্তু ওইসব নায়িকাদের চেয়েও বেশি। তবে এত ছেলে থাকতে নিজের ছোট বোনের বোনের বরের সাথে এসব করতে হলো? কখনো ভাবিনি এসব দেখব। যখন দেখতেই চাইলো আসলো আমার হ্যান্ডসাম, আমার হাজব্যান্ড আর বোনের, এজন্য তোর প্রতি আসক্ত হয়েছে পাবেল, তাই না? আমি তো এত নোংরামি করতে জানি না, কিন্তু তুই কোথা থেকে এসব শিখলি? শিখলি যখন দুনিয়ার এক্সপেরিমেন্ট করার জন্য আমার জামাইকে পেলি। রেনু উঠে টেবিলে থাকা বড় ফুলদানিটা দিয়ে টিভিতে বাড়ি মেরে টিভির কাজ ভেঙে উঠলো। গর্জে উঠে বলল, তুই এসব কোথা থেকে পেলি? আরে এত উত্তেজিত হচ্ছে কেন? আমি কেন, পুরো পৃথিবীর সবাই পাবে। এত সুন্দর অ্যাডাল্ট ফিল্ম মানুষ মিস করবে নাকি? হাতে থাকা ফুলদানি নিয়ে জাইফার দিকে এগিয়ে আসতে জাইফা নিজের পা দিয়ে রেনুকে ল্যাং মেরে ফেলে দিল। টিভি ভাঙার আওয়াজ পেয়ে রাহেলা বেগম এই রুমে ছুটে এসে দেখে রেনু জাইফার দিকে তেড়ে আসছে। রাহেলা বেগম রেনুর গেলে ঠাস ঠাস করে চড় দিয়ে বলে, পাগল হয়েছিস তুই? নিজের অন্তঃসত্ত্বা বোনের গায়ে কোন আক্কেলে হাত তুলতে চাইছিস? ওকে মারতে হবে, ওকে আমি বাঁচতে দেব না। দরকার পড়লে তোমাদের দুজনকে মেরে ফেলবো। ডিলিট করতে বলো ওকে, বলো সব ডিলিট করতে, নয়তো ধ্বংস করে দিব আমি সব। বলো ডিলিট করতে। রাহেলা বেগম বললেন, আগে তুই শান্ত হ, তারপর বল কি ডিলিট করতে বলবো। রেনু জাইফার গলা চেপে ধরে বলো, তোকে তো মরতেই হবে। তোর সাহস কি করে হলো এসব করার? রাহেলা বেগম রেনুকে টেনে সরিয়ে পরপর কয়েকটা চড় দিল। এরপর তার বাসার কাজের মেয়েটাকে ডেকে এনে রেনুকে বেঁধে রেখে রুম থেকে বের হয়ে গেল। রেনু চিৎকার করে বলে, আমি কাউকে ছাড়বো না, মেরে ফেলবো তোমাদেরকে। রাহেলা বেগম সোফায় রুমে জাইফার পাশে বসে আছেন। কাজের মেয়েটাকে বললেন জাইফার জন্য পানি আনতে। কাজের মেয়ে সরে যেতেই রাহেলা বেগম বললেন, এবার বল তোদের মধ্যে কি হয়েছে, আমাকে সবটা খুলে বল, কোনো কিছু বাদ দিবি না। বললে বিশ্বাস করবে না, তার চেয়ে বরং দেখাই। না, তোমাকে দেখানো যাবে না, আমি এতটা নিচে নামতে পারবো না। তোমাকে শোনাই, তারপর তুমি যা বলার বলবে। ওই দিন কল রেকর্ড চালু করে দিল জাইফা। রাহেলা বেগম স্তব্ধ হয়ে গেলেন। তার মেয়ে আরেক মেয়ের সংসার ভাঙলো, আবার নিজের বোনকে হত্যার পরিকল্পনা করছে। পরের ছেলে তো খারাপ হতেই পারে, কিন্তু নিজের মেয়ের এমন কীর্তি দেখে তিনি পুরোপুরি নিশ্চুপ হয়ে গেলেন। খানিকক্ষণ চুপ থেকে বলে, তুই আমাকে আগে কেন সবটা বললি না? বলেছিলাম, বিনিময়ে তোমার কথায় আঘাত আমাকে আরও ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। মারে, নিজের মেয়েটাকে চোখের সামনে সবসময় দেখেছি, কখনো কল্পনাও করিনি ও এমন কাজ করবে। শাস্তি পেলে দুটোকেই। পাবেলকে খবর দে, ওর সাথে এখনও কোনো যোগাযোগ করা যায়নি। মনে হচ্ছে রাতে পাবেল আর রেনু একসাথে ছিল, কিন্তু এখন পাবেল কোথায়? বাসার ট্যাঙ্কিতে এক যুবককে খণ্ডিত মরাদেহ উদ্ধার। টিভি ছাড়াই ছিল। হঠাৎ সংবাদ নিউজে টিভিতে নজর দেয় রাহেলা। সংবাদ পাঠিকা আরও পড়ে যাচ্ছেন, জানা যায় প্রায় বছরখানেক আগে এ বাসায় ভাড়া আসেন পাভেল নামের এক যুবক আর তার স্ত্রী। এ সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে পরবর্তী সংবাদে। যাইবা কান্নাকাটি শুরু করে, চিৎকার দিয়ে বলে, আমার মনে হয় রেনু আপা এই কাজ করছে। কাল ও ঋতুর বাসায় না, আমাদের বাসায় গিয়েছিল। আমার কপাল পুড়ছে মা, আমার সন্তানটা দুনিয়া আসার আগে এতিম হয়ে গেল। আমার কি হবে? বিলাপ করে কান্না করছে। রাহেলা বেগম উঠে এসে বোরখা পরে বলে, তাড়াতাড়ি চল জামাইয়ের লাশের কাছে, এখন ভেঙে পড়লে চলবে না।
এখন একটু নিজেকে শক্ত করতে হবে। জাইফাও বোরখা পরে নিলেও দুজনে বেরিয়ে এসে দেখে মানুষ আর মানুষের ভিড় ঠেলে জাইফা চিৎকার করে কান্না শুরু করে দেয়। সবাই গসিপ করছে, এক একজন এক এক কথা। জাইফা চিৎকার করে বলে, আমার পাবেল কই, ওরে কই রাখছেন, আমারে একটু দেখান, আমার হাজব্যান্ড কই বলে চিৎকার করে কান্না করছে। রাহেলা বেগম নিজের মেয়েকে শান্ত হমা, এই সময় উত্তেজিত হওয়া ঠিক না। এর মধ্যে একজন ইন্সপেক্টর বলে, আপনি ওনার ওয়াইফ? আমার হাজব্যান্ডের কি হয়েছে স্যার? কই ওরে একটু দেখান, আমার অনাগত বাচ্চাটা পিতা ছাড়া হতে পারে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে, ওই লাশ পাভেলের না। রিল্যাক্স মিসেস পাভেল, আপনি আমাদের সাথে চলুন। আমার মেয়ে প্রেগনেন্ট, প্লিজ ওকে নিয়ে টানা হাসরা করবেন না। দেখুন ম্যাডাম, আমাদের সাথে ওনাকে থানায় আসতে হবে, আমাদের কাজে বাধা দিতে পারবেন না। ইন্সপেক্টর রবি মহিলা কনস্টেবলকে বললেন জাইফাকে থানায় নিয়ে যেতে। আমাকে যেখানে নিয়ে যেতে চান সেখানে যাব, আমার স্বামীর মুখটা একবার দেখতে দেন। ওরে কই রাখছেন, ওরে একটু দেখান। কেন আমি তোমারে রাইখা বাপের বাড়ি গেলাম, একটা রাত তোমাকে চোখের আড়াল করে রাখতে তুমি আমারে একলা কইরা চইলে গেলা। কান্না করছে আর বিলাপ করছে জাইফা। আগে থানায় চলুন, তারপর লাশ হস্তান্তর করা যাবে। থানায় বসে জাইফা অনাবত্য কাছে। এর মধ্যে পাভেলের পরিবারও গ্রাম থেকে আসে। এসে জাইফার গলা ধরে পাভেলের মা কান্নাকাটি শুরু করে। একজন কনস্টেবল এসে জাইফাকে বলে, আপনি আমার সাথে আসুন। ও একা যাবে কেন, আমিও ওর সাথে যাব। রাহেলা বেগমের কথা শুনে কনস্টেবল বলে, ওনাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হবে, দরকার পড়লে আপনাদেরও ডাকাবে। জাইফাকে একটা রুমের মধ্যে আসলো। দিনের বেলাও রুমটা অন্ধকার, একটা লাইট জ্বলছে, তবে এত আলো নেই। জাইফা নিজের কান্নার গতি বাড়িয়ে দিল। একজন জাইফার দিকে এক গ্লাস পানি ধরলো। ইন্সপেক্টর রবি বলল, পানিটা পান করুন আর শান্ত হয়ে আমাদের কথার উত্তর দিন। আপনি কি চান না আপনার স্বামীর হত্যাকারী শাস্তি পাক? আমার স্বামী মরতে পারে না, আপনারা মিথ্যে বলছেন। ওরে কই লুকায় রেখেছে, আমারে একবার একটু দেখতে দেন। এরপর আপনাদের যা প্রশ্নের আছে সব প্রশ্নের উত্তর দিব। আমার স্বামী শুধু এক পলক দেখতে দেন। এসব কান্না বন্ধ করুন, যত দেরি হবে আপনার স্বামীর লাশ পেতে তত দেরি হবে। এবার বলুন, আপনার স্বামীর সাথে শেষ কখন কথা হয়েছে? সন্ধ্যার পর আমাকে ডাক্তার দেখিয়ে বাবার বাড়িতে দিয়ে আসেন। আপনি তাকে আসতে দিলেন কেন? আমি বলছি আমার সাথে থাকো, ও কইল তুমি থাকো, কয়েকদিন আমি এসে তোমাকে নিয়ে যাব। এই কয়েকদিন আমি অফিসে কাজ গুছিয়ে নেব, এরপর তুমি বাসায় গেলে তো তোমার খেয়াল আমাকেই রাখতে হবে। বলে আমার কপালে একটা চুমু খেয়ে গেটের সামনে থেকে চলে গেল। আমার স্বামীর সাথে আমার কোনো ঝগড়াঝাটি হয়নি। ও ছিল মাটির মানুষ, আমরা একজন আরেকজনের প্রাণ ভোমরা। তারপর আমাদের মধ্যে কথা হয়নি। একবার হয়েছিল, কল দিয়ে কয় খিচুড়ি রান্না করার রেসিপিটা কও, রান্নাটা ট্রাই করি। এরপর আর কথা হয়নি, তারপরে আর কল পাইনি। আপনার হাজব্যান্ড কি পরকীয়ায় আসক্ত ছিল? না, সে অন্য নারীর দিকে তাকাতই না। আপনি জানতেন না আপনার হাজব্যান্ডের অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল? আর একটা মেয়ে কেন, তার ফোন ঘেঁটে জানতে পারলাম 4-5টা মেয়ের সাথে তার অবাধ মেলামেশা। হতে পারেই না, আমার হাজব্যান্ড পৃথিবীতে নাই, তাই সুযোগ আপনারা যা ইচ্ছে তাই বলবেন। আমি আমার হাজব্যান্ডকে বিশ্বাস করি। চিৎকার করে কেঁদে বলে, প্লিজ ওর গায়ে এমন কলঙ্ক লাগাবেন না। একজন মহিলা কনস্টেবল জাইফাকে বলে, মিসেস জাইফা রিল্যাক্স, আপনার শরীর ঠিক নেই। ইন্সপেক্টর রবি বলেন, আপনি এখানে সাইন করে নিজের মোবাইল নাম্বারটা জমা দিয়ে মর্গ থেকে আপনার হাজব্যান্ডের লাশ নিয়ে দাফনের ব্যবস্থা করুন, তবে আপনাকে আবার ডাকা হতে পারে। ইন্সপেক্টর রবি বলেন, আপনারা চেষ্টা করবেন ওনাকে লাশটা ওনাকে না দেখাতে। এই অবস্থায় এত নৃশংস চিত্র দেখতে নিজেকে সামলাতে পারবে না। যাইবে তুমি বাসায় চলো, আমরা সবাই লাশ নিয়ে আসছি। মা, আমি যাব, আমার মন বলছে পাবেল জীবিত। নিজেকে শক্ত করো মা, যে চলে গেছে সে আর ফিরে আসবে না, যে আসতে চলছে তার কথা তাকে ভাবতে দাও। রাহেলা বেগম জাইফার হাত ধরে জাইফাকে একটা রিস্কায় তুলে দিল। রিস্কা কিছু দূর চোখে আসতে জাইফা নিজের চোখের পানি মুছে বলে, অভিনয় করতে করতে হাঁপিয়ে গেছি, এত কান্নার অভিনয় করা যায় নাকি? যার মৃত্যুর সংবাদ শুনে আনন্দ লাগছে তার জন্য কিনা এতক্ষণ কত ন্যাকা কান্না করলাম। যে পুরুষ নিজের বিয়ে করা বউ রেখে বাইরের মহিলাদের নিয়ে রাত দিন ফুর্তি মেতে থাকে, তাদের আরও ভয়াবহ মৃত্যু হওয়া উচিত। রেনু চোখের সামনে সব দৃশ্য ভেসে উঠছে, গা গুলিয়ে বমি এসছে। নিমেষে সব কীভাবে শেষ হয়ে গেল। পাভিলও আমাকে ঠকালো, কেন করলো এটা? তোমাকে ভালোবেসে নিজের বোনকে পর করে দিছি, হ্যাঁ দোষটা আমারই ছিল, কিন্তু তুমি কেন আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিলে? কেন আমার শরীরে কলঙ্কের ছাপ এঁকে দিয়ে আমাকে নিঃস্ব করে দিলে? আমি আমার এ মুখটা কাকে দেখাবো? সবাই যখন সবটা জানবে তখন তো আমার রক্ষা নেই। আমি তো বাঁচতে পারবো না, মরতে হবে আমাকে, মরতেই। পাপ পুণ্যের হিসাব ছেড়ে তোমার কাছে নিজেকে সঁপে দিয়েছিলাম, আজ বুঝলাম তোমার শুধু শরীর ছোঁয়ার আকাঙ্ক্ষা ছিল। হাসপাতালে মর্গের সামনে দাঁড়িয়ে আছে রাহেলা বেগম ও পাভেলের পরিবার। কেমন একটা মৃত্যুর গন্ধ নাকে এসে ঠেকেছে। একটু পরেই একজন ট্রেতে করে টানতে টানতে খণ্ডিত লাশটা নিয়ে এসে হাসিল। পাভেলের বাবা অ্যাম্বুলেন্স ঠিক করে রেখেছে, লাশটা সাদা কাপড়ে ঢাকা। রাহেলা বেগম ওয়ার্ড বয়কে বললেন কাপড়টা সরাতে। ওয়ার্ড বয় পিক করে পানের পিক ফেলে বলল, খালাম্মা সহ্য করতে পারবে না, চোখ একটা নাই, তার উপর লাশটা 8 খণ্ড করা। দেখতে হবে। ওয়ার্ড বয় কাপড় সরাতে পাভেলে বিভৎস চেহারা উন্মুক্ত করলো। রাহেলা বেগম এক পলক দেখে মাথা ঘুরিয়ে নিল। ওয়ার্ড বয় নার্সদের ডেকে রাহেলা বেগমকে নিয়ে যেতে বললেন। এমন সময় পাভেলের মা ছুটে এসে বললেন, আমার বাজান কই?
আমার বাজানরে একটু দেখান। সহ্য করতে পারবে না খালাম্মা, একজন জ্ঞান হারিয়েছে, আমি মা হয়ে সহ্য করতে পারমু? সাদা কাপড় সরাতে পাবেলের বিভৎস চেহারা উন্মুক্ত হলো। পাবেলের মা সেটা দেখে হাত ধরে কাঁদতে লাগলেন। ওয়ার্ড বয় বেশ অবাক হলো, মনে মনে ভাবলো মায়ের স্নেহ আর ভালোবাসার কাছে বিভৎস চেহারাও ফিকে। জাইফা অর্ধেক রাস্তা থেকে রিক্সা নিয়ে ফিরে আসলো মেডিকেলে। লাশবাহী অ্যাম্বুলেন্স তখন গেট থেকে বের হচ্ছিল। রাহেলা বেগম নিজেকে মেয়েকে দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন। গাড়ি থামাতে দ্রুত এসে জাইফার হাত ধরে বলে, তুই আবার কেন আসলি? বাসায় গেলি না? মা, আমারে পাবেলকে রাইখা আমি কেমনে যাবো? রাহেলা বেগম জাইফা ধরে গাড়ি নিয়ে আসলো। জাইফা লাশটা ধরে কান্নাকাটি শুরু করেছিল। রিনা বেগম জাইফাকে ধরে বলে, কান্দিস না মা, তুই এখন শক্ত হ, নয়তো আমার ছেলে সে চিহ্ন ঝুঁকিতে পড়বে। যে চলে গেছে তারে ফিরে পামু না। আমার নাতিরে দেখা শোকটা একটু ভুলতে পারেন। জাইফা নিজের শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। রিনা বেগম জাইফাকে সান্ত্বনা দিতে লাগলো। গাড়ি শহর ছাড়ছে। এখন জাইফা থামলো। সামনে একটা লোকটা বলল, তারপর কি হলো সেটা জানার জন্য অডিয়েন্স অধীর আগ্রহে আছে। লাইভ শো চলছে। বয়স 50 হবে বা তার চেয়ে আরেকটু বেশি বয়সের একজন মহিলা নিজের জীবনের গল্প করছেন। এতক্ষণ ধরে যেভাবে তার জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলো বলছে, তাতে পরবর্তীতে কী হতে চলেছে সে বিষয়ে জানার জন্য সবাই উৎসুক। 10,000 মানুষ লাইভ দেখছে। জাইফা লোকটাকে বলল, একটু পানি হবে? গলাটা শুকিয়ে আসছে। লোকটা একটা পানির বোতল বাড়িয়ে দিল। জাইফা পুরো পানিটা শেষ করে। অ্যাম্বুলেন্স যখন আমাদের শহর ক্রস করছিল তখন মায়ের কল আসে। মা ফোনটা রিসিভ করতে, আমাদের বাড়ির কাজের মেয়েটা খালাম্মা গো, রেনু আপায় গলায় ফাঁসি দিয়া আপনি তাড়াতাড়ি আহেন। আমি কিছুটা টের পাচ্ছিলাম, আমি জানতাম এটাই হবে। আম্মুর হাত থেকে ফোনটা পড়ে গেল। আম্মু চিৎকার করে বলে, ড্রাইভারকে গাড়ি থামাও। আপনারা বারবার গাড়ি থামাতে কইছেন কেন? এমনিতে গাড়িতে লাশ থাকলে পথ আগায় না। জাইফার রেনু আর নেই, চল আমরা বাড়ি যেয়ে ওইটারে দাফন করে আসি। ব্যান, পাপ যে বাপেরও ছাড়ে না, এই কথা প্রমাণ চোখে দেখলাম। মা, আমি আমার স্বামীর সাথেই যাব। না, তুমি আমার সাথে চল বলে জাইফার হাত ধরে তার সাথে নিয়ে গেল। বাসায় ঢোকার আগে আত্মীয় স্বজনকে কল করে জানালে। রাহেলা বেগমের চোখে এক ফোঁটাও পানি নেই। হঠাৎ করে সে যেন পাথরের মূর্তি হয়ে গেছে। পাশের বাসার দুজন পুরুষ রেনুর লাশ নামাচ্ছে। মানুষ দিয়ে ঘর ভরে গেছে। এক একজন এক এক কথা বলছে। রেনুর লাশ কবরে রেখে আসা 4 ঘন্টা পর মা আমার রুমে আসলো। আমার হাতে হাত রেখে বলল, তোর কথাটা বিশ্বাস করলে আজ এমন দেখতে হতো না। সব দোষ আমার। তবে ওরা ওদের পাপের সাজা পাইছে ঠিকই আছে, যেমন খারাপ কর্ম তেমনই ফল। বলেই প্রথমবার তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। কেঁদে কেঁদে বলে, তোর বাপ খালি 2টা বাড়ি আর তোদের দুজনকে রেখে পরাপরই পাড়ি জন্মাইছে। আমি তোদের আঁকড়ে বেঁচেছিলাম। আমি বেঁচে থাকতে আমার চোখে আমার মেয়ের মৃত্যু দেখতে হইল। আমি এর আগে কেন মরে গেলাম না? আরে মানুষ এসে রাহেলা বেগমকে সান্ত্বনা দিতে লাগলো। সবাই কানা ঘুরছে খুঁজছে রাহেলা বেগমের করুণ ভাগ্য দেখে। এরপর শোক দুঃখ কেটে গেছে বহু বছর। ইন্সপেক্টর রবি কত চেষ্টা করছে পাভেলের খুনি বের করতে, কিন্তু পারেনি। আমার একটা ছেলে হয়েছে, নাম রেখেছি ইলহাম। ইলহাম বড় হলো, বিয়ে করলো, কিন্তু এত বছরও আমি একটা দিন শান্তি পাইনি। মনের মধ্যে কেবল এই অপরাধ আমাকে তাড়া করে বেরিয়েছেন। ভাবছেন পাভেলকে কীভাবে মারলো? রেনু আপা মেরেছিল। আমি পাভেলকে আরও মেয়েদের সাথে অবাধে মেলামেশার কথাটা রেনু আপার কাছে প্রমাণ সমেত পাঠাই একজনকে দিয়ে। রেনু আপা এটা শুনে নিজেকে ঠিক রাখতে পারেনি। আমি আর ওই বাসায় ওয়াচম্যান বিষয়টা জানতাম, তবে অবশ্য টাকা দিয়ে মুখ বন্ধ করেছিলাম। এরপর আমার মাথায় আসলো রেনু আপাকে শেষ করার প্ল্যান। তাই আমি তার সকল কুকর্মের প্রমাণ আর পাভেলের হত্যাকারী সেসব বলে প্রলোভিত করি। তার আর কি, দুজনের গল্পের সমাপ্তি ঘটে। আমার মন এখন বলে, কেন করলাম এই কাজ? বেঁচে থাকতে বোনটা আর ভালোবাসার মানুষটা এতগুলো বছরের এই ঘটনা আমারে শান্তিতে থাকতে দেয়নি। আমার ছেলেও আজ জানলো তার মা খুনি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু পরিস্থিতি আমাকে ভুলটা করতে বাধ্য করছে। আমি ওদের না শেষ করে দিলে আমাকে আমার অনাগত সন্তান সহ দুনিয়া থেকে বিদায় দিয়ে দিত। ভালোবাসে মানুষ পূর্ণতা পায়। বয়স হলে সুখের গল্প, আর নাতি নাতনিদের সাথে আমার গল্প রয়ে গেছে। দম বন্ধ কর, দীর্ঘ নিঃশ্বাস, মরণ যন্ত্রণা। একটা সহজ সরল ঘরোয়া বউ থেকে একজন খুনি হওয়ার গল্প। এবার আমার মরে গেলে শান্তি। সব গল্পের সমাপ্তি তো সুখে থাকে না। কিছু গল্প হৃদয় ক্ষতবিক্ষত হওয়ার যন্ত্রণা নিয়ে শেষ হয়। লোকটা বলল, আপনার মা এখনও জীবিত আছে না নেই? মাকে বলতে চেয়েও বারবার ফিরে এসেছে। মায়ের কান্না দেখলে আফসোস হতো, কেন বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। মাকে বলার সাহস হয়নি আমার। মা আমাকে আর আমার ছেলেকে আগলে রেখেছিল, তাই বলা হয়ে ওঠেনি। জাইফার চোখ থেকে অযোধ্যারায় অশ্রু জ্বলছে। একটু শান্ত হওয়ার চেষ্টা করে বলল, যদি জানতাম ভালোবাসার মানুষটা আমার এভাবে ঠকাবে, তবে এ জন্মে বিয়ে না করে একা থাকতাম। বেশিরভাগ মানুষ নিজেদের মধ্যে এক অসহনীয় যন্ত্রণা গল্প আড়াল করে রাখে। উপযুক্ত সময় শ্রাবণ করার মানুষের অভাব তা কখনো প্রকাশ পায় না। হাসির আড়ালে কতগুলো মিথ্যে লুকিয়ে রাখা তা কেউ ধারণা করতে পারে না। জানি না আমার ছেলেটা আমাকে ক্ষমা করবে কিনা, তবে এই সমাজ এমনভাবে পরকীয়া ছড়ে যাচ্ছে, তা দিনে দিনে মানুষকে পশিতে পরিণত করছে। পরকীয়ার জন্য
মা নিজের সন্তানকে খুন করছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এরপর পরকীয়া কখনো ভালো হয় না, পরকীয়ার শেষটা হয় জঘন্য। সমাপ্তি। খেলাঘর। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।